কাকলি ঘোষের লেখা গল্প অজানা সুর। খুব দ্রুত হাতে কাজ সারছেন সুমিতা। আজ মরার ফুরসত নেই। মিনতি হাতে হাতে জোগাড় দিচ্ছে ঠিকই, কিন্তু ওকে নিয়ে মুশকিল হলো নিজের বুদ্ধিতে একটা কাজও করতে পারে না। সব বলে দাও তবে। আচ্ছা, ইলিশ এসেছে যখন সর্ষে কাঁচা লঙ্কাটা তো বেটে নিবি। ভাপাটা হবে কি দিয়ে? হাবলির মতো মুখের দিকে চেয়ে থাকবে। তার উপর না আছে কোনো আন্দাজ না কিছু। আর রান্না, সে তো কহতব্য নয়। রোজ খেতে বসা যেন এক যন্ত্রণার। নেহাত হাটের ব্যামো ইদানিং কাবু করে ফেলেছে, নইলে ওই খাদ্য কি খাওয়া যায়? তবে আজ আর বসে থাকেননি। ফোন আসা মাত্রই উঠে কাজে লেগে পড়েছেন। আর আশ্চর্য, শরীরটাও কেমন যেন ঝরঝরে লাগছে আজ। মুখ টিপে হেসেছেন দেবতোষ। দেখেও না দেখার ভান করেছেন সুমিতা। ইস, নিজের যেন আহ্লাদ হচ্ছে না। বলা মাত্রই বাজার যাবার ঘটা কেন তবে? আর এই যে 2-3 রকম মাছ, মোচা, বকফুল, এসবই বা কাদের জন্য? বলে তো দেননি সুমিতা। ঠিক মনে করে করে আনা তো হয়েছে। আর আনা যখন হয়েই গেছে, তখন এগুলোর ব্যবস্থাও তো করতে হবে। মিনতির হাতে পড়লে আর দেখতে হবে না। রুপুটা বকফুলের বড়া পেলে আর কিচ্ছুটি চায় না। ওর বউ দক্ষিণী মেয়ে, ওদের আবার রান্না বান্নার ধরনই আলাদা। কি যে খায় ছেলেটা সারা বছর। আগে আগে বছরে 2 বার তো আসতোই, এখন কমে এসেছে। বললেই নানা কথা। ছেলের পরীক্ষা, বউয়ের অফিস, ওর নিজের ছুটি নেই। দেবতোষের মতে এসব অজুহাত। ইচ্ছে থাকলে আর টান থাকলে কোনো বাধাই বাধা না। সুমিতা অবশ্যই সবটাই উড়িয়ে দিতে পারেন না। এখনকার এই ব্যস্ত জীবনে সবই অন্যরকম। চাকরিও তো করে কর্পোরেট হাউজে। টাকা যেমন দেয় তেমনি নিংড়েও নেয়। তাছাড়া আজকাল বাচ্চাদের লেখাপড়াও যেন কেমন বদলে গেছে। সারা বছর শুধু পরীক্ষা আর প্রজেক্ট। এতে করে বাচ্চাদের শেখা হয় কিছু? কি জানি বাবা। ছেলে মেয়েগুলো নিঃশ্বাস নিতে পারে না ভালো করে। খেলাধুলো তো দূরস্ত, শুধু স্কুল আর টিউশনি। দেখছেন তো মুনিয়াকেও, এত কিছু দূরে থাকে না মেয়েটা। এই তো চন্দননগর, কটাই বা স্টেশন। কিন্তু আসে কবার? ওই পরীক্ষা, তার উপর জামাইয়ের হাজার ফ্যাচাং। বউ ছাড়া তার একটি বেলাও চলে না। কিন্তু এক এক সময় মনটা টানেও বড্ড। একবেলার জন্য মেয়েটা এসে থাকতে পায় না। ছোলা দিয়ে মোচার ঘন্ট খুব প্রিয় ওর। করতেই হবে আজ। কতদিন পর ছেলে মেয়ে দুটো একসাথে আসছে আজ। মা গো, কি কাণ্ড কি কাণ্ড! তাই কাল থেকে অমন বাঁচোক নাচছিল। শুনলেই তো দেবতাস মুখ মুসকে হাসবে। সকালবেলা ফোন বাজতেই মনটা কেমন করে উঠেছিল। কে, রূপু না মুনিয়া? শুনেই দেবতোষের বাঁকা জবাব। যেমন স্বভাব। জগৎ সংসারে আর লোক নেই ফোন করার, শুধু রূপু আর মুনিয়া। আশ্চর্য লোক যা হোক। তাই কি বলেছেন সুমিতা? আছে তো, ফোন তো কতজনাই করে। তবু ফোন বাজলেই তাই তো হলো বাপু, সেই মুনিয়াই তো। বাবা শোনো, দাদা আর 1 ঘন্টার মধ্যে দমদমে নামছে। আমিও কিছুক্ষণের মধ্যেই তোমার জামাইকে নিয়ে বেরোচ্ছি। মাকে বলে দাও। বোঝো, কোথাও কিছু নেই। হঠাৎ করে তিনি দিল্লি থেকে আর ইনি চন্দননগর থেকে আসছেন। এই কাল রাতেও দুজনের সঙ্গে কথা হয়েছে। ঘূর্ণাক্ষরেও বলল না তো কেউ। মানে দুজনে মিলে মতলব করা হয়েছে। সারপ্রাইজ। তখনও ঘোর কাটেনি দেবতোষের। ফোন হাতে নিয়েই চেয়ে আছেন। মানে কি সারপ্রাইজ তো এখন বলল কেন? কারণটা সুমিতা জানেন। মুনিয়া বরাবরই বুঝদার। ও জানে হঠাৎ জামাই মেয়ে ছেলে বউ হাজির হলে মুশকিলে পড়বে মা বাবাই। বাবাকেই 10 বার ছুটতে হবে বাজারে। তাই আগে ভাগেই জানিয়ে দিয়েছে। উদার হাতে ঘি ছড়াতে ছড়াতে সস্নেহে মোচার ঘণ্টর দিকে চাইলেন সুমিতা। বড় লক্ষ্মী মেয়ে তার মুনিয়া। আর 1 কাপ চা হবে? বারান্দা থেকে হাঁক দিলেন দেবতোষ। চাই করছিল মিনতি। এ সময় বাজার থেকে এসে আর 1 কাপ চা খান দেবতোষ। হাত ধুয়ে চা নিয়ে নিজেই গেলেন সুমিতা। পাশের চেয়ারে দেখিয়ে বসতে ইঙ্গিত করেন দেবতোষ। চোখ কপালে তোলেন সুমিতা। এখন বসার সময়? রাজ্যের কাজ পড়ে রয়েছে। জল খাবারের ব্যবস্থা করতে হবে। ময়দা বার করে দেবেন মিনতিকে। ফুলকো লুচির সঙ্গে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলু চচ্চড়ি ভালোবাসে ছেলে মেয়েরা।
সঙ্গে মোহন দাসের মালাই চপ সকালেই আনিয়ে রেখেছেন, এক্ষুনি এসে পড়লো বলে সব। হঠাৎ সদল বলে কেন আসছে বলো তো? চায়ে চুমুক দিতে দিতে প্রশ্ন করেন দেবতোষ। মানে? সবিস্ময়ে ফিরে তাকান সুমিতা। এ আবার কি কথা ছিঁড়ি? কেন আসছে আবার কি? বাড়ির ছেলে মেয়েরা বাড়ি আসবে না? আসবে না কেন? কিন্তু এভাবে বলা নেই কওয়া নেই দুম করে। তোমার যত উদ্ভট কথা। তারা তাদের বাড়ি আসবে, অনুমতি নিতে হবে নাকি? রীতিমতো বিরক্ত হয়ে সামনে থেকে সরে গেলেন সুমিতা। যত বয়স হচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে লোকটা। মুখ ফিরিয়ে নিঃশব্দে চায়ে চুমুক দেন দেবতোষ। সুমিতাকে বোঝানো মুশকিল। ছেলে মেয়ে আসবে সেই আনন্দেই মশগুল। বাস্তব কিছু বোঝেও না, আর বোঝাতে গেলে মানবেও না। কিন্তু দেবতোষ এত সহজে গলে যান না। চারপাশের পরিস্থিতি খুব খারাপ। ঘাড় ঘুরিয়ে পাশের দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস বেরিয়ে আসে ভেতর থেকে। বাড়ি ভাঙা হচ্ছে বিপুল বাবুর। এই সেদিন অবধি একসঙ্গে বাজারে গেছেন দুজনে। গোটা মাছ ভাগাভাগি করে নিয়েছেন। কত সুখ দুঃখের কথা হয়েছে। পাশাপাশি বাড়ি। তফাতের মধ্যে ওনার দুটোই ছেলে, দুজনেই বাইরে। কর্তাগিন্নি এখানে। একই রকম সংসার, দুবারই পাশাপাশি। ফলে ঘনিষ্ঠতা বেড়ে উঠতে সময় লাগেনি। মাঝে মাঝে অবশ্য আক্ষেপ করতেন রায়বাবু, ছেলেদের আসা যাওয়া খুব কম। ফোন করে বটে, তবে সে নিয়ম রক্ষার মতোই। মন খারাপ করে। আজকাল বড় বেশি দেখতে ইচ্ছে করে দুজনকেই। গিন্নির শরীরও বিশেষ ভালো নয়। হার্ট, ডায়াবেটিস, প্রেশার সব একসাথে ধরে কাবু করে ফেলেছে মানুষটাকে। হবারই কথা। অকারণ উদ্বেগে ভোগে, বুঝিয়েছেন দেবতোষ। ছাড়ুন না মশাই, ওরা থাকুক না নিজেদের মতো। কি খারাপ আছেন আপনি এখানে আমাদের সঙ্গে? একটা কথা বলি শুনুন, একটা বয়সের পর ওদের আলাদা ছেড়ে দেওয়াই ভালো। একসাথে থাকলেও অনেক জ্বালা থাকে। তবু ঘ্যানঘ্যানানি যায় না। শেষে একদিন শুনলেন মানে বিপুল বাবুই বললেন, দুই ছেলেই একসাথে আসছে, খবর পাঠিয়েছে। কদিন আর লোকটার মোটেই দেখা পেলেন না দেবতোষ। সুমিতার কাছে শুনলেন ও বাড়িতে এখন খুব ধুমধাক্কা চলছে। বাড়ি ভর্তি লোক, দু ছেলে বউ, নাতি নাতনি, চাঁদের হাট একেবারে। শুনে ভালোই লেগেছে। যাকগে, লোকটার আক্ষেপ ঘুচল। তবে ভুল ভাঙল সপ্তাহখানেকের মধ্যেই। খবরটা আনলো মিনতি, বিপুল বাবু নাকি বাড়িটা প্রমোটারকে দিয়ে দিচ্ছেন। ছেলেরা বলেছে তাদের কাছে গিয়ে থাকতে। এখানে এত দূরে বাপ মাকে ফেলে তাদেরও মন খারাপ লাগে। প্রত্যেকেই ব্যস্ত, আসা যাওয়া দেখাশোনার অসুবিধে। আর এত বড় বাড়ি হবেই বা কি? বরং টাকা হাতে এলে তা দিয়ে অন্য কিছু ভাবা যাবে। কথাটা কানে আসতে প্রথমটাই হতভম্ব হয়ে গিয়েছিলেন দেবতোষ। তারপরই তার অন্তরাত্মা চিৎকার করে উঠেছিল, কি ভীষণ ভুল করছে লোকটা। ঠিক নয়, এ ঠিক হচ্ছে না। এক্ষুনি বলা দরকার, বোঝানো দরকার। কিন্তু কিভাবে? যদি ভুল বোঝেন? তাছাড়া সেভাবে ভদ্রলোককে তো একা পাওয়াই যাচ্ছে না কদিন। বাজারে গেলেও সঙ্গে হয় বড় ছেলে, না হয় ছোটজন। তাছাড়া সুমিতাও রাগারাগি করতে শুরু করলো। তুমি কেন বোঝাতে যাবে? উনি ওনার ছেলেদের কাছে থাকতে চান। তোমার বেলায় হবেই বা কি? আর বললে শুনবেনই বা কেন? যুক্তি যথার্থ। থেমে গেছেন দেবতোষ। দেখেছেন তাকিয়ে তাকিয়ে। একদিন হাসি মুখে বিদায় নিতে এলেন ভদ্রলোক। মনে ভারী আনন্দ। ওই মুখের দিকে চেয়ে খুব কষ্ট হচ্ছিল দেবতোষের। আর তার অনুমান যে মিথ্যে নয় তার প্রমাণ পেতেও বেশি দেরি হলো না। খবর পেলেন ঠিক সময় মতো। যাবার সময় জানতে পেরেছেন বিপুলবাবু। তাদের দুজনকেও টাকা পয়সার মতো ভাগাভাগি করে নিয়েছে ছেলেরা। যুক্তিও মন্দ নয়। একজন দুজনের দায়িত্ব নেবে কেন? ঠিক এই আশঙ্কাই করেছিলেন দেবতোষ। আর হলোও তাই। এই কারণেই নিচে হৈ হৈ চিৎকার, চেঁচামেচিতে চমক ভাঙল। ওরা এসে পড়েছে সবাই। আশ্চর্য! নিজের মনের দিকে তাকিয়ে অবাক হয়ে যান দেবতোষ। সুমিতার মতো তার ভেতরটা এত খুশিতে ভরে উঠছে না তো। অথচ কতদিন পরে বৌমা দাদুভাই এলো। দক্ষিণী মেয়ে, কিন্তু ভারী মিষ্টি স্বভাবের বৌমাটি তার। কোনো দোষ সেভাবে দিতে পারেন না দেবতোষ। অথচ মুনিয়াও এলো অন্তত মাস চারেক পর। জামাই নাতনি,
ভালো যে লাগছে না তা নয়, কিন্তু একটা অদ্ভুত শঙ্কা। প্রতি মুহূর্তে নিজের প্রিয়তম পুত্রকন্যার মুখের দিকে তাকাতে ভয়। পাছে কিছু দেখে ফেলেন, পাছে ওই সুন্দর মায়াবী চোখে লোভ নজরে পড়ে, পাছে বিপুলবাবুর মতো। বাবা! মুনিয়ার ডাকে সম্বিত ফিরে পান দেবতোষ। নিচ থেকে ডাকছে মেয়েটা, যেতে হবে। মুখে কি কিছু ফুটে উঠেছে নাকি তার? কয়েক মিনিট দাঁড়িয়ে ভাবেন দেবতোষ, তারপর কি ভেবে হাত দিয়ে মুখটা মুছে নিয়ে পা বাড়ান নিচের দিকে। তোমায় একটা কথা এই কদিন বলি বলি করেও আর বলা হলো না বাবা। এদিকে যাবার সময়ও হয়ে গেল। জুতোয় পা গলাতে গলাতে একটু ইতস্তত করে বলেই ফেলে রূপু, আজ চলে যাচ্ছে ওরা। ছিল কটা দিন, আজ যাবার পালা। বসার ঘরে ইজি চেয়ারে আধশোয়া অবস্থায় ওদের ব্যস্ততা দেখছিলেন দেবতোষ। রূপুর কথায় বুকের ভেতর জমে থাকা বাষ্পটা হঠাৎ করেই ওপরের দিকে ধাক্কা দিল যেন। চোখ তুলে তাকালেন ছেলের দিকে। এই কদিন প্রায় প্রতি মুহূর্তেই এই রকম কোনো কথার অপেক্ষায় ছিলেন। কখন কোথা দিয়ে কি নেমে আসবে সেই আশঙ্কায় ঠিকমতো প্রাণ খুলে হাসতে পর্যন্ত পারেননি। কাঁটা হয়েছিলেন নিজেরই আত্মজের কাছে। অথচ ভুলেও সেসবের ধার দিয়েও যায়নি রূপু বা মুনিয়া। কোথা দিয়ে যেন হইচই করে কেটে গেছে 4টে দিন। কিন্তু আজ যাবার সময় রূপুর কথা শুনে কেমন যেন অন্যরকম না। কি বলতে চায়? কি কথা বলি বলি করেও বলা হয়নি। বিশেষ কিছু? দেবতোষ যেটা আশঙ্কা করছেন সেটা নয় তো? ভঙ্গি দেখে তো মনে হচ্ছে এবার বোধহয় ঝুলি থেকে বেড়াল বেরোবে। হঠাৎ দুই ভাই বোন একসাথে আসা, অপর্যাপ্ত খুশি, আনন্দ, হাসি, বেড়ানো, খাওয়া দাওয়া। আরে বাবা, সবকিছুরই তো কারণ একটা আছে নাকি? তলে তলে আন্দাজ তাহলে ঠিকই করেছেন দেবতোষ, শুধু বুঝতে পারছিলেন না আসল কথাটি বেরোবে কখন। ইচ্ছে করে সুযোগও দিয়েছেন রূপুকে 2-1 বার। এত বড় বাড়ি, বাগান দেখাশোনা করা যে বেশ কষ্টসাধ্য সেরকম ইঙ্গিতও করেছেন। চোখের ভুল কিনা জানেন না দেবতোষ, রূপুর চোখ যেন কিরকম জল জল করে উঠেছিল। মুখে একটা হালকা খুশির আভা। কি যেন বলতে গিয়েও নিজেকে দমন করে নিল। মুনিয়া অবশ্য ছিল না সামনে। কে জানে, দুজনে বুদ্ধি করে এসেছে তো, তাই হয়তো মুনিয়া ছাড়া বলতে পারল না কিছু। নিজের অজান্তেই চোয়াল শক্ত হয়ে ওঠে। চোখ নামিয়ে নেন। যে কিছু জানতে চাইবেন না, বলুক না কি বলতে চায়। উত্তর দেওয়ার দায়িত্ব তো তার। মুনিয়া, তুই বল না বাবাকে। মেয়েকে তৈরি করছিল মুনিয়া, সেই অবস্থাতেই উত্তর দিল, তুই বল না দাদা। তুই তো বেশি চাইছিস, বল না। মনে মনে হাসেন দেবতোষ। এটা চিরকালের স্বভাব রূপুর। বাবার কাছে কোনোদিনই স্বচ্ছন্দ না ও। যে কোনো কথা, সেটা সামান্য থেকে সামান্যতর হলেও হয় মা নাই বোনের শরণাপন্ন হতো ও। আজও সেই একই প্রকৃতি রয়ে গেছে। আসলে এটা ঠিক, রূপুরও দোষ না। বরাবরই রাশভারী স্বভাবের মানুষ দেবতোষ, আর কঠোর প্র্যাকটিক্যাল। যে কোনো কথা তার যত কঠিনই হোক অবলীলায় বলতে পারেন, আর মোকাবিলাও করতে পারেন নির্মম সত্যের। মুনিয়া কিছুটা তার মতো। রূপুর স্বভাব ঠিক উল্টো। অনেকটা মামার বাড়ির ধরন ওর, নরম সরম। এখনো এত বড় চাকরি করে, 1 বাচ্চার বাপ, তাও দেবতোষের সামনে এসে আজও নার্ভাস। ওকে 2-1 কথায় বসিয়ে দেওয়া খুব সহজ। শুধু মুনিয়া, ওই একটি জায়গায় হার দেবতোষের। ওর সাথে এঁটে উঠতে পারেন না যেন কোনো মতেই। বুকে একটা আঁচড় পড়ে। মুনিয়াও কি বুঝবে না? বাবা! অকারণেই গলাটা কেড়ে নিয়ে আবার ডাকে রূপু। বলছিলাম যে তোমরা আমার ওখানে চলো এবার। অনেকদিন তো দুজনে এখানে থাকলে, তাই। এখানে থাকলে মানে? নিজের বাড়িতে থাকবো না তা কোথায় থাকবো? কি বলছো বলো তো? ভীষণ যেন অবাক হয়ে তাকান দেবতোষ। না, মানে তোমাদের দুজনেরই তো বয়স হচ্ছে। কখন কি হয় খুব চিন্তায় থাকি। মার শরীরও তো বিশেষ ভালো যায় না। তোমারও একটা অ্যাটাক অলরেডি হয়ে গেছে। এদিকে আমিও তো হুট করে বললেই আসতে পারি না। তাই আমার ওখানে থাকলে। কথাগুলো খুব চেনা চেনা লাগছে। অজান্তেই 2-4টে ভাঁজ পড়ে দেবতোষের প্রশস্ত কপালে। এই রকমই শুরুটা থাকে বোধহয় সব ক্ষেত্রে। তোমার ওখানে মানে দিল্লিতে?
মনে মনে কঠিন হেসে আলগোছে চার ফেলেন দেবতোষ। হ্যাঁ, অবাক চোখে তাকায় রূপু। কেন, ছেলের কাছে বাবা মা থাকে না? না, সে কথা নয়, থাকবে না কেন, নিশ্চয়ই থাকে। কিন্তু আমি সেভাবে এখনো। না করো না বাবা, আমি এক্ষুনি বলছি না, তুমি একটু ভাবো, ভেবে জানিও। তাছাড়া মারও ইচ্ছে আছে। তাই নাকি? চকিতে একবার দরজার পাশে বিষণ্ণ মুখে দাঁড়ানো সুমিতার দিকে চেয়ে নেন দেবতোষ। সুমিতার ইচ্ছে নিজের বাড়ি ঘর ছেড়ে ছেলের বাড়িতে গিয়ে থাকা? দেখেও শিক্ষা হয়নি, নির্বোধ মেয়ে মানুষ। দাদা ঠিকই বলছে বাবা, ওখানে থাকলেই তোমাদের ভালো। এখানে বাজার থেকে ডাক্তারখানা সব তো তোমার ঘাড়ে। মার তো মাঝে মাঝে শরীর খারাপ হয়, তাছাড়া অসুবিধে তো কিছু নেই। ওখানে দাদার অত বড় বাংলো, ভালো ডাক্তার, হসপিটাল, সব রকম সুযোগ সুবিধে। মাও ভালো থাকবে দাদার কাছে। ও, ছোট্ট একটা শব্দ করে চুপ করে যান দেবতোষ। একটু বোঝার চেষ্টা করো বাবা, প্লিজ, এটা দরকার। এই বয়সে এভাবে আলাদা থাকা উচিত নয়। আর আমারও তো ইচ্ছে করে তোমাদের কাছে রাখতে। আমিও খুব নিশ্চিন্ত থাকতে পারি বাবা। পাশ থেকে পিঠে হাত রাখে মুনিয়া। কাছে থেকেও তো আসতে পারি না সেভাবে, খুব চিন্তা হয় গো। দাদার কাছে থাকলে কতটা ভালো থাকবে একবার ভেবে দেখো তো। আত্মজের স্পর্শের সুখ, সে নাকি সর্বাধিক সুখ। অসহ্য, অসহ্য লাগে দেবতোষের। এই নকল ভালোবাসার নকল দরদে যেন জ্বালা ধরিয়ে দেয় গায়ে। হাত ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছে করে, রাগে চিৎকার করে ওদের মুখোশগুলো ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। আর কতক্ষণ চালাবে ওরা এই নাটক? এবার বলে ফেলুক না আসল কথাটা, আর দেরি কেন? ধৈর্যের শেষ সীমায় এসে পড়েছেন তিনি। আর কত সময় ধরে চলবে এই চাপানুতোরের খেলা? বলতে তো এবার হবেই। নাকি নিজেই খেলবেন শেষ খেলাটা? না, এক্ষুনি না, তার আগে আর একটু সুতো ছেড়ে দেখা যাক, দেখে নেওয়া যাক ওদের দৌড়টা। তোমাদের মার যখন ইচ্ছে নিয়ে যাও মাকে, থাকুক ওখানে, আমি এখানে বেশ থাকতে পারবো। কথা শেষ হবার আগেই হৈ হৈ করে ওঠে মুনিয়া। কি যে তুমি বলো না বাবা, এ আবার হয় নাকি? তোমাকে এখানে একা রেখে মা চলে যাবে? শান্তিতে থাকতে পারবে একদিনও? একা কই রে, সহাস্যে জবাব দেন দেবতোষ। মিনতি আছে তো, এতদিনের লোক। তাছাড়া তুইও তো আছিস কাছেই, আসবি, মাঝে মাঝে বুড়ো বাপকে দেখে যাবি। সেটা কথা না, বাধা দেয় রূপু। তোমরা দুজনেই থাকবে আমার কাছে, এটাই আমার ইচ্ছে। প্রথমেই একবারের জন্য না হলেও কিছুদিনের জন্য চলো, পরে ভালো লাগলে। আমার পক্ষে তা কি করে সম্ভব? কেন? এই এতখানি বাড়ি, বাগান, এসব কার ভরসায় রেখে যাব? দেখাশোনা করবে কে? শেষ চাল দিয়েই দেন দেবতোষ। কয়েক মুহূর্ত চুপ করে থাকে রূপু, তারপর মৃদু স্বরে বলে ওঠে, ওটা খুব একটা বড় প্রবলেম নয়। তুমি চাইলে তারও একটা ব্যবস্থা করা যেতে পারে। এক বুক হাসি খলখল করে ওঠে বুকের মধ্যে। সে তো বটেই, তার করা যায় না? অবশ্যই যায়, এ তো জানা কথা। ব্যবস্থা করা হয়েও গেছে হয়তো, শুধু বুড়ো বাপকে সরাবার অপেক্ষা। মিষ্টি কথায় ভুলিয়ে নিজের কাছে নিয়ে তোলা, তারপর তো সব হাতের মুঠোয়। সব, সব এক গল্প, এক চেনা গথ। হঠাৎ জোরে, প্রচন্ড জোরে হাসতে ইচ্ছে করে, তবু আরেকটু পরিহাসের লোভ ছাড়তে পারেন না দেবতোষ। ব্যবস্থা? তা কি রকম ব্যবস্থা? খুব সিম্পল, আজকাল অনেকেই এটা করছে, কিছুই না। অবশ্য জানি না তুমি কিভাবে এটাকে নেবে, শুধু কি একটা সই, তাই না? হা হা হা। তা সেই ব্যবস্থা করতেই দুই ভাই বোন হাত মিলিয়ে এসেছো বুঝি? ভেবেছ বাপ মা বুড়ো হয়েছে, যেমন বলবে তেমনটাই তো করবে, তাই না? বাবা! রূপুর আর্তকণ্ঠে দৃকপাত করেন না দেবতোষ, একই ঝোঁকে বলেই চলেন, তা কোন প্রমোটারের সঙ্গে কথা হলো? কত টাকায় রফা হলো শুনি? আহা, বলো বলো, থামলে কেন? বাড়ি বিক্রি হয়ে গেলে তোমার মা কি তোমার সঙ্গে যাবেন? কিরে মুনিয়া, আমি তাহলে তোর কাঁধে ঝুলবো? কি বলছো এসব? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? রূপু কেন এসব করতে যাবে? মৃদু কণ্ঠে তিরস্কার করে ওঠেন সুমিতা।
ছেলে মেয়ে দুটো চলে যাচ্ছে আজ। এখন এসব কি কথা? চলে যাচ্ছে? হে! সুতীব্র বিদ্রূপ ঝরে পড়ে দেবতোষের গলায়। যেতে তো হবেই। সুবিধে হলো না যে, যে মতলব করে এসেছে তা হাসিল হলো না তো? কি, তাই না? হবেও না। একটা কথা কান খুলে শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি এই ইচ্ছা তোমাদের কোনোদিন পূর্ণ হবে না। উত্তেজনায় হাঁপাতে থাকেন দেবতোষ। বিস্ময়ের শেষ প্রান্তে পৌঁছে যান সুমিতা। কি যাতা বকছো? দয়া করে চুপ করো এবার। তুমি কি আমাকে একটু শান্তি দেবে না? কোনো দিন যাতা বকছি আমি? তো জিজ্ঞেস করো না তোমার পুত্র কন্যাকে কি উদ্দেশ্যে এসেছিল দুজনে জোট বেঁধে, কি মতলবে দিল্লি নিয়ে যেতে চাইছে। করো, করো, জিজ্ঞেস করো। বাবা! এই প্রথম সাবালক রূপুর কঠিন কণ্ঠস্বরে চমকে যান দেবতোষ। রাগ নয়, ক্ষোভ নয়, ইস্পাতের মতো শীতল রূপুর কণ্ঠ। থামো বাবা, অনেক বলেছ তুমি, আর না। নিজেকে এভাবে আর ছোট করো না। কি করে ভাবতে পারলে তুমি এমন কথা? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। বটে? তাহলে কোন ব্যবস্থার কথা বলছিলে শুনি এবার? বলো বলো। বাবা, তুমি আমাকে কি ভাবো জানি না, আমি কিন্তু কখনো ভুলি না আমি তোমার ছেলে। ছোট থেকে দেখেছি তোমার স্ট্রাগল, এই বাড়ির প্রতি তোমার মমত্ব, ভালোবাসা। এর প্রত্যেকটা ইঁটে তোমার রক্ত জল করা পরিশ্রম লেগে আছে। আর আমি সেই বাড়ি প্রমোটারের হাতে তুলে দেব? কান্নায় গলা বন্ধ হয়ে যায় রূপুর। তুমি হয়তো জানো না, এখন টাকার বিনিময়ে সিকিউরিটি গার্ড পাওয়া যায়। দাদা সেই ব্যবস্থার কথাই ভেবেছি। ইনফ্যাক্ট আমরা দুজনেই একই কথা ভেবেছি। গলা বুঝে আসে মুনিয়ারু। আর বাকি রইল সেই প্রশ্নের উত্তর। রুদ্ধ গলা পরিষ্কার করে নেয় রূপু। কেন এসেছি দুই ভাই বোন মিলে জোট বেঁধে? তাহলে শোনো বাবা, এমনি এসেছি, এমনি, শুধু তোমাদের দেখব বলে। এই ব্যস্ত জীবন থেকে কটা দিন চুরি করেছি আমরা, শুধু কয়েকটা দিন তোমাদের সঙ্গে কাটাবো বলে, তোমাদের মুখে একটু হাসি ফোটাবো বলে। বিশ্বাস করো, এমনি এসেছি, সত্যিই এমনি। আবারও গলা ধরে আসে রূপুর। চোখে ওড়না চাপা দিয়ে দ্রুত সামনে থেকে সরে যায় মুনিয়া। ঝরঝর করে কেঁদে ফেলেন সুমিতা। স্তব্ধ চোখে চেয়ে থাকেন দেবতোষ। ব্যথা করছে গলার কাছটা। একটা অদ্ভুত যন্ত্রণা ডেলা পাকিয়ে উঠছে ভেতর থেকে। শিরশির করে তুলছে দু চোখের কোণ। হেরে গেছেন দেবতোষ, হেরে গেছেন আত্মজের কাছে। তবু এমন আনন্দে ভরে উঠছে কেন বুক? কে জানতো হারার যন্ত্রণায়ও এমন আনন্দ আসে? কেই বা জানতো সুর এমন করেও বাজে চেনা বিনা তারে? গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।